শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সাফিয়া সুলতানা, ট্রেড ইনস্ট্রাক্টর, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আমি আজকে দশম শ্রেণীর ভোকেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 এর ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকারের ভূমিকা পালনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। এই অধ্যায়ে আমরা বাংলাদেশ সরকারের আয়ের উৎস, ব্যয়ের খাত ও ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হব। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা জানতে পারব, সরকারি অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ চিহ্নিত ও ব্যাখ্যা করতে পারব। সেই সাথে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থায় সরকার যে কাজগুলো করে থাকে, অর্থাৎ সরকারের কার্যাবলীগুলো হলো মানুষের জীবনের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন, জনকল্যাণ সাধন। এসব কার্যাবলীগুলো পালন করতে যে তার বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়, সে ব্যয় নির্বাহের জন্য সরকার যেসব পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে, সেই গৃহীত পদক্ষেপগুলো হলো করের হার বৃদ্ধি করে, নতুন করের ক্ষেত্র তৈরি করে, কর বহির্ভূত আয়ের ব্যবস্থা করে। ক্ষেত্রভিত্তিক ব্যবস্থাপনা সমূহ কি কি? ক্ষেত্রভিত্তিক ব্যবস্থা সমূহ হচ্ছে তোমার প্রশাসন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংক। এখানে অর্থ হচ্ছে দ্বিতীয় এবং ব্যাংক হচ্ছে 5 নম্বরে। তো আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে অর্থ ও ব্যাংক নিয়ে। তাহলে আসা যাক ব্যাংকের শ্রেণী বিভাগ। আমাদের দেশে যে ধরনের ব্যাংকগুলো রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক। সরকারি অর্থ ব্যবস্থার ধারণায় প্রথমে আসা যাক অর্থ ব্যবস্থা কি। অর্থ ব্যবস্থা রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতি হল অর্থ ব্যবস্থা। এক্ষেত্রে আমরা অধ্যাপক ডাল্টনের সংজ্ঞা বলতে পারি। অধ্যাপক ডাল্টন অর্থনীতি ধারণা সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন, সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। বাংলাদেশ সরকারের আয়ের উৎস। বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারের প্রচুর অর্থের প্রয়োজন পড়ে এবং সেই অর্থ তাকে আয় করতে হয়। এই আয়ের উৎস প্রধানত দুটি, এক হচ্ছে কর রাজস্ব আর 2 হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। বাংলাদেশ সরকারের আয়ের উৎসে প্রথমেই আসছে কর রাজস্ব 1 নম্বরে। তো কর রাজস্বটা কি? বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসা ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে বলে কর রাজস্ব। বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎসসমূহ হল বাণিজ্য শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হল বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলা হয়। তারপর আসছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক দেশের ভিতরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপরে আরোপিত করকে আবগারিত শুল্ক বলে।
এর মধ্যে রয়েছে চা, সিগারেট, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশালাই ইত্যাদি। আয়কর। বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবসায় ভ্যাট নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। সরকারি আয়ের উৎস। বাংলাদেশ সরকারের যেসব উৎস হতে আয় করে থাকে তার একটি চার্ট দেওয়া হলো। বিদ্যুৎ শুল্ক, সম্পত্তি কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প, আমোদ প্রমোদ কর, সম্পূরক কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, রেজিস্ট্রেশন, বিদেশ ভ্রমণের উপর কর, যানবাহন কর ইত্যাদি। বাংলাদেশ সরকারের আয়ের উৎসর 2 নম্বর হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত রাজস্ব। বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরও অনেক উৎস হতে রাজস্ব গ্রহণ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলে। যেসব উৎস হতে কর বহির্ভূত রাজস্ব আদায় করা হয় সেগুলো হলো লভ্যাংশ, মুনাফা, যেমন ব্যাংক, বিমা কোম্পানি, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি হতে যে মুনাফা অর্জন করা হয় সেগুলো। সুদ। সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে কিছু আয় হয়। অর্থনৈতিক সেবা, যেমন পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ সেবা ইত্যাদি। তারপরে সাধারণ প্রশাসন, প্রশাসনিক সেবা। রেলওয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা বাবদ কিছু খরচ করা হয়, কিছু আয় করা হয় সেটা। ডাক বিভাগ, সেবামূলক খাত, তার ও টেলিযোগাযোগ, টেলিফোন, সেবামূলক খাত, বন, কাঠ, বাঁশ, জ্বালানি, মধু, মোম ইত্যাদি। টোল ও লেভি। টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে। টোল হলো এক ধরনের রাজস্ব আয় যা আয়ের উপর নির্ধারিত আয়করের মতো নয়। সরকার জনগণের সেবা বাবদ বিভিন্নভাবে এই কর গ্রহণ করে, যেমন ব্রিজ, সেতু, কালভার্ট, পারাপার, হাটবাজার প্রভৃতি থেকে সরকার অর্থ আদায় করে যা টোল হিসেবে পরিচিত। হেভি লোড লেভি হলো বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব, যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব ইত্যাদি। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামোর নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। সরকারি ব্যয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ রাখা। সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক এই দু রকম ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকে। সরকার যে খাতে সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম ক্রয় ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। শিক্ষা। বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়,
কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগের প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃ স্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে। বেসামরিক প্রশাসন, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এসবের বিভাগসমূহ পরিচালনার ও উন্নয়ন, কর্মচারীদের বেতন, ভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। ঋণ ও সুদ পরিশোধ, দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। কৃষি, মৎস্য ও পশুপালন, বাংলাদেশ সরকার এই খাতসমূহে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। আবার সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশে গড়ে তোলা হয়েছে। এই তিন বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে। বিচার বিভাগ ও কারা বিভাগ, বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা এবং এই দুই বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়। রাজস্ব আদায়কারী বিভাগসমূহ, বাংলাদেশ সরকার আয়কর বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতি ব্যয়ভার মেটানোর জন্য রাজস্বের এক বিরাট অংশ ব্যয় করে। সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সরকারকে প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর অর্থ বরাদ্দ রাখতে হয়। অপ্রত্যাশিত ব্যয়, এছাড়া কিছু অপ্রত্যাশিত ব্যয়ও রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়। এছাড়া আরও অন্যান্য খাতেও সরকার অর্থ ব্যয় করে, সেগুলো হলো সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি উৎপাদন ও নির্মাণ ইত্যাদি। শিক্ষার্থীরা, আমি মূল্যায়নের জন্য তোমাদের তিনটি প্রশ্ন রেখেছি। 1. সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? 2. বন থেকে অর্জিত আয় কোন রাজস্বের অন্তর্ভুক্ত? এবং 3 নম্বর, শিক্ষা খাতে ব্যয়ের একটি উদাহরণ দাও। আশা করি তোমরা আমার আলোচনা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতেও পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।